ডিসেম্বর 2024 চাঁদপুর হিমচরের নদীর এক কিনারে জাহাজ। তখন রাত প্রায় 2টা। জাহাজটির মধ্যে মানুষ ছিল তখন 8 জন, সবাই গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই তাদের মধ্যে থেকে একজন তার হিংস্র রূপে চলে আসে। সে জাহাজে থাকা চাইনিজ কুড়াল দিয়ে 7 জনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলেছে। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে 7 জনের খুনের ঘটনায় মেঘনা নদীতে থেমে থাকা এমবি আলবাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড। আকাশমন্ডলকে গ্রেপ্তারের বিষয়ে ব্রিফিং করছে র্যাব 11। আর 7 জনকে হত্যার ঘটনায় তোলপাড় চলছে চাঁদপুরে। জাহাজে 7 জনকে হত্যা করেছে কর্মচারী আকাশ মন্ডল ইরফান। কি হয়েছিল সেই রাতে? কেন হঠাৎ করে হিংস্র হয়ে উঠল সেই একজন? তাই জানবো আজকের এই ভিডিওতে। মূলঘর নামক একটি গ্রামে একটি হিন্দু পরিবারে জন্ম হয়েছিল একটি ছেলের। সেইখানকারই একটি সরকারি জমিতে পরিবারের সাথে থাকতেন আকাশ মণ্ডল। আর সে যে বাড়িতে থাকতো ওই বাড়িটা ছিল তার নানা বাড়ি, এবং আকাশের নানার নাম ছিল সন্তোষ মণ্ডল, এবং আকাশের যে বাবা ছিলেন তার নাম ছিল জগদীশ মণ্ডল ও মায়ের নাম ছিল মনিকা রানী। মূলত আকাশরা ছিল 2 ভাই, তার মধ্যে আকাশ ছিল সবার ছোট, এবং আকাশের একজন বড় ভাই ছিল যার নাম ছিল বিধান মণ্ডল। ছোটবেলা থেকেই অনেক অভাব অনটনেই 2 ভাই বড় হয়েছে। অভাবের কারণে ছোটখাটো চুরির অভিযোগও ছিল আকাশের বিরুদ্ধে, তবে সে যে সামনে কি করতে যাচ্ছে এটা হয়তো কারো ধারণাও ছিল না। আকাশ এবং তার বড় ভাই খুবই অভাব অনটনে বেড়ে উঠছিল, কিন্তু এরই মধ্যে তার বাবা মারা যায়। তারপর আকাশের মা ইসলাম ধর্ম গ্রহণ করে, এবং তার বড় ছেলে বিধান মণ্ডলও ইসলাম ধর্ম গ্রহণ করে তার সাথেই। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার বড় ছেলে বিধানের নাম হয়ে যায় মোহাম্মদ আবির। দুনিয়াতে আকাশের অভিভাবক বলতে বর্তমানে তার মাই ছিল। আকাশ ওই গ্রামের মধ্যে মাছ, তরকারি এইগুলো চুরির মধ্যে জড়িয়ে যায়, কিন্তু আকাশ খুবই শান্ত স্বভাবের একটা ছেলে ছিল। সে তার পরিবারের খাবারের জন্য কিংবা তার নিজের হাত খরচের জন্যও টুকটাক কিছু কাজ করতেন, যেমন মাছ ধরা এবং দিনমজুরির কাজগুলো সে করে থাকতো। এইভাবেই সে আস্তে আস্তে বড় হয়ে ওঠে, এবং একটা পর্যায়ে আজ থেকে 4 বছর আগে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় ফকিরহাট বাজারে আকাশ এবং তার বড় ভাই বিধান সিলিন্ডার গ্যাস বিক্রি করার উদ্যোগ নেয়, এবং তারা একটি দোকান দেয় ওই বাজারে। তবে ওই দোকানটি বেশি দিন টিকে না। তারপর থেকেই ওই এলাকার মানুষের মুখে শোনা যায় যে আকাশকে বেশি একটা ওই এলাকায় আর দেখা যেত না। পরিবার এবং স্থানীয় লোকজনের মুখে শোনা যায় যে 2 বছরেরও বেশি সময় ধরে আকাশ ছিল ওই এলাকার বাহিরে। তাকে এই 2 বছরে কেউ এলাকার মধ্যে দেখেনি। এখন জানা যায় আগে তারা 2 ভাই একসাথে থাকলেও এখন তাদের 2 ভাইকে আর একসাথে দেখা যাচ্ছিল না। আকাশের বড় ভাই আবির হোসেন বলেন যে 1 বছর হলো আকাশের সাথে এখন পর্যন্ত আমার কোনো যোগাযোগ নেই। তিনি বলেন আকাশের সাথে আমার একটু মন কষাকষি হয়েছিল, তারপর থেকে আকাশের সাথে এখন আর আমার কোনো যোগাযোগ নেই। আর অন্যদিকে আকাশ তাদের ওই এলাকা থেকে গিয়ে আল বাকারা নামক একটি জাহাজে কাজ নেয়। আর ওই কাজটি নেয়ার পর সে গত বছরে শীতের সময় অনেক দিন পর বাড়িতে এসেছিল, আবার চলেও গিয়েছিল অল্প কিছুদিন থেকে। সেই যেই জাহাজে কাজ করত ওই আল বাকারা জাহাজে মোট 8 জন কর্মী ছিল, এবং তার মধ্যে আকাশ পেশায় জাহাজের লস্কর ছিল, যার কাজ ছিল জাহাজ থেকে রশি উঠানো কিংবা ফেলা, এবং তার সাথেও কিছু টুকটাক কাজ সে করত। গত 8 মাস ভরে সে এমবি আল বাকারা জাহাজে কাজ করছিল। অন্যান্য দিনের মতো ওই জাহাজটি 720 টন ইউরিয়ার সার নিয়ে চট্টগ্রাম থেকে বাগাবাড়ি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তখন হয়তো জাহাজে থাকা ওই 8 জন কর্মী জানতো না যে এটাই হতে যাচ্ছে তাদের জীবনের শেষ যাত্রা। নদীর বুকে জাহাজ চলছিল, সকলে সকলের কাজও করছিল। বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তখন জাহাজের সমস্ত স্টাফের জন্য খাবার তৈরি করা হচ্ছিল। খাবার যখন রান্না করা হয়ে যায় তখন আকাশ সুযোগ বুঝে রাতের খাবারের তরকারির মধ্যে সম্পূর্ণ 3টি পাতা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে আসে, যেখানে 30টি ট্যাবলেট ছিল। তারপর যখন প্রায় রাত হয়ে আসে ঠিক তখন তারা জাহাজটি চাঁদপুর হিমচর ঘাটে ঘাট করে, এবং সকলে খাবার খাওয়ার জন্য চলে যায়। আর তারা সকলে একসাথে বসেই খায়, কিন্তু তখন ওইখানে 2 জন ছিল না। তার মধ্যে একজন ছিল সুকানি জুয়েল, যিনি জাহাজটি চালাতেন, কিন্তু তখন খাবার খাওয়ার সময় ওইখানে জুয়েল এবং আকাশ ছিল না। তো তারা 2 জন বাদে ওইখানে সকলে খাবার খেয়ে যে যার কেবিনে চলে যায় ঘুমাতে। কিন্তু একটা পর্যায়ে জুয়েলও খাবার খেয়ে সে তার কেবিনে গিয়ে ঘুমিয়ে পড়ে। তখন রাত অনুমানিক 2টা বাজে। সবাই তখন যার যার কেবিনে গভীর ঘুমে মগ্ন। ঠিক তখনই আকাশ হিংস্র হয়ে ওঠে। সে তার পরিকল্পনা মোতাবেক প্রথমে সে জাহাজের মাস্টারকে জাহাজে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে খুবই নৃশংসভাবে হত্যা করে ফেলে। বললাম কি প্রিয়া মাস্টার,
উনি আমার বড় মামা। লাশ দেখে যেরকম মনে হলো প্রত্যেকটা জায়গায় মাথার এখানে সবগুলো ধারালো কোপ দেওয়া হয়েছে। সে ধরনের যতটুকু বোঝা হয় যে এটা একটা প্রফেশনাল কিলার ছাড়া এটা অন্য কোনো কিছুই করে না। তখন তার পরিকল্পনা ছিল সে শুধু জাহাজের ক্যাপ্টেনকেই হত্যা করবে, কিন্তু হঠাৎ করেই তার মধ্যে আরো বেশি হিংস্রতা জেগে ওঠে। সে ভাবতে শুরু করে জাহাজে থাকা বাকি সদস্যরা যদি এই ঘটনা জেনে যায় তাহলে সে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়বে। এই জন্য সে জাহাজে থাকা একে একে বাকি সবাইকেও কুপিয়ে হত্যা করে ফেলে। যে ক্রুরা আছে তারা সে পালিয়ে গেলে তার সম্পর্কে তথ্য দিয়ে দিবে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে ক্রমান্বয়ে বাকি সদস্যদেরকে হত্যার চেষ্টা করে। যারা খুন হয়েছে তাদের মধ্যে ছিল গোলাপ কিবরিয়া, সজিবুল ইসলাম আর মাজিবুল ইসলাম, শেখ সবুজ এবং সালাউদ্দিন আমিরুল মুর্শিদ। আমি আলবাখেরা জাহাজকে অল্প সময়ের জন্য কিছু সময়ের জন্য আপনাকে দেখাতে পারবো। এই যে অসুস্থ আছে ও খুবই অসুস্থ, ও টানের উপর আছে, যে কোনো সময় পারে। হলো মাস্টার রুম, এই হলো মাস্টারের অবস্থা, এই হলো ড্রাইভার রুম, এই হলো ড্রাইভারের অবস্থা। যে লাস্টের সব আসতেছে, কোনো ভিতরে ঢোকা যাচ্ছে না। এই যে আরো একজন চুকানি। তারা জাহাজের বিভিন্ন কাজে নিয়োজিত ছিল। সবাইকে যখন সে হত্যা করে জাহাজের মধ্যে ভোর হওয়ার আগ পর্যন্ত থেকে যায়। পরবর্তীতে যখন প্রায় ভোর 5:30টার দিকে সকল জাহাজ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়, চলে এই বড় বড় জাহাজগুলো যে রয়েছে তারা সারাদিন জাহাজ চালিয়ে রাতের বেলা যে কোনো একটা জায়গায় ঘাট করে, কারণ রাতের বেলা জাহাজ চলাচলে ডাকাতের কবলে পড়ার ঝুঁকি থাকে। তাই সন্ধ্যার সময় জাহাজ যে কোনো একটা জায়গায় তারা ঘাট করে থাকে। তো যাই হোক, সবাইকে খুন করার পর খুনি আকাশ জাহাজটি একা একাই চালাতে শুরু করে এবং এক পর্যায়ে মাজিরচর নামক একটি এলাকায় সে একটি বাজারের ব্যাগ হাতে নিয়ে ওই জাহাজ থেকে বের হয়ে যায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তারপর যখন জাহাজটি পড়েছিল তখন স্থানীয় মানুষের সন্দেহ হলে তারা জাহাজটির ভিতরে ঢুকে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় অনেকগুলো লাশ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তারা 999-এ কল দেয় এবং ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে দেখতে পায় ওইখানে 8টি লাশ পড়ে রয়েছে। এবং তারা যখন ওই লাশগুলো উদ্ধার করে তারা দেখতে পায় জুয়েল রানা নামক 35 বছরের একটি যুবক এখন পর্যন্ত বেঁচে আছে, কিন্তু আকাশ ভেবেছিল সেও মারা গিয়েছে। যাই হোক, তখন তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাকে চাঁদপুর হাসপাতাল থেকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। তখন তার সম্পূর্ণ জ্ঞান ছিল, তাই তখন তাকে জিজ্ঞাসা করা হয় কিভাবে কি হয়েছিল, কিন্তু সে কিছু বলতে পারছিল না। তাই সে তার নিজের হাতে খাতা কলমে লিখে ঘটনা বলার চেষ্টা করে এবং সবশেষে এক পর্যায়ে খুনি আকাশ বাংলাদেশ র্যাবের কাছে ধরা পড়ে। তখন তার কাছে পাওয়া যায় একটি হ্যান্ড গ্লাভ, নিহতদের ব্যবহার করা 7টি ফোন এবং রক্তমাখা জামা কাপড়, এগুলো তার কাছ থেকে উদ্ধার করে। তখন আসামি আকাশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন করে, কিন্তু আদালত শুনানি শেষে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে মঙ্গলবার 31শে ডিসেম্বর দুপুর 2টায় চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোর্শিদুল আলমের আদালতে হাজির করা হয় আসামি আকাশ মণ্ডলকে এবং দীর্ঘ সময় জবানবন্দি শেষে সন্ধ্যা 6:30টার দিকে তাকে আদালত থেকে পুলিশের কঠোর নিরাপত্তায় চাঁদপুর কারাগারে পাঠানো হয়। আদালতের পিপি কোহিনুর বেগম বলেন, আসামি খুনের ঘটনায় নিজের দায় স্বীকার করেছেন। এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্বল্প সময়ের মধ্যে মামলার বিচার কার্য সম্পন্ন করা সম্ভব হবে। একটি সূত্রে জানা যায় জাহাজের মাস্টারের সাথে খুনি আকাশ মণ্ডলের দীর্ঘদিন থেকেই একটি বিরোধ ছিল। মাস্টার নাকি একাই বেতন ভাতা ভোগ করত। তিনি বলেন জাহাজের মাস্টার সকল কর্মচারীর উপর বিচার বিবেচনা ছাড়াই জাহাজ থেকে নামিয়ে দিত এবং কি তাদের বকেয়া বেতনও নাকি দিত না। এক পর্যায়ে আকাশ মণ্ডল ক্ষিপ্ত হয়ে এই ব্যাপারে জাহাজের বাকি কর্মচারীদেরকে প্রতিবাদ করতে বললে কেউ ভয়ে প্রতিবাদ করতে চাইতো না। এক সময় আকাশ মণ্ডল ভাবতে শুরু করলেন, আমি এই মাস্টারকে খুন করব, এবং সে সেটাই করলেন। জানা যায় আকাশের ভাই আবির বলেন আকাশ বিয়ে করেছে কিনা তা জানা নেই, তবে সে নারী কেলেঙ্কারির সাথে জড়িত ছিল। উল্লেখ করে আকাশের ভাই আবির বলেন, জাহাজে জাহাজে থাকতো আকাশ, এটাই জানতাম, আমাদের কারোর সাথে কোনো কথা হতো না। টিভি দেখে এলাকার মানুষজন বলছিল তোমার ভাই আকাশ 7টি খুন করেছে। তুমি তো বিশ্বাস করিনি, পরে দেখতে পাই আকাশকেই টিভিতে দেখা যাচ্ছে। যাই হোক, সে যদি ওই ঘটনার সাথে জড়িত থাকে তবে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আকাশ বাকি যে 6 জনকে হত্যা করেছিল তাদের মধ্যে একজন ছেলে ছিল যে ক্লাস 8-এ পড়তো এবং তার বাবা ছিল পেশায় সাধারণ একজন রিক্সা চালক। ছেলেটি পরিবারের অভাব অনটন দূর করার জন্য এই জাহাজটিতে চাকরি নেন, কিন্তু ভাগ্যের কি পরিহাস, কোনো কারণ ছাড়াই তার এই অমূল্য জীবনটা দিয়ে দিতে হলো। হয়তো তার স্বপ্ন ছিল সে টাকা পয়সা ইনকাম করে সে তার বাবা মার পাশে দাঁড়াবে এবং পরিবারের মুখে হাসি ফোটাবে, কিন্তু
তা আর হলো না। অবশ্যই আমরা এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটানোর মতো দুঃসাহস আর কেউ না করে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।